অর্ক ফোনে জানালো সে সোমবার রাত ৯টা থেকে ৯:৩০টার মধ্যে আসছে। অর্জুন বলল, আমি এয়ারপোর্টে অবশ্যই যাব। কোনো দরকার নেই অর্জুন, আমি তোদের সবাইকে একসঙ্গে দেখতে চাই। অর্জুন বলল, আমরাও তোদের সবাইকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় থাকলাম। সোমবার রাত ৯:৪০-এ অর্ক দুটো ঢাউস ট্রলি স্যুটকেস নিয়ে অর্জুনের ফ্ল্যাটের কলিং বেল বাজালো। অর্জুন দরজা খুলে বলল, আয় অর্ক। তিতলি উকি দিয়ে বলল, কি রে লিজা, আর তোর ছেলে কিংবা মেয়ে কোথায়? তুই না বলেছিলি ওখানকার পাড় চুকিয়ে আসছিস? তোর একই চেহারা হয়েছে। অর্ক বলল, বাইরে দাঁড় করিয়ে রাখবি না ভেতরে যেতে দিবি? সরি, আয় ভেতরে আয়, তুই বস, আমি কফি করে নিয়ে আসি। তিতলি অর্ক আর অর্জুনের হাতে কফির মগ তুলে দিয়ে বলল, ডিনারের সময় হয়ে গেছে বলে আর স্ন্যাক্স দিলাম না। অর্ক বলল, অর্জুন, তোর ছেলে মেয়ে কোথায়? তাদের সঙ্গে পরিচয়টা করিয়ে দে। তার আগে 1 মিনিট, ওদের জন্য গিফটটা বের করি। তিতলি বলল, আমরা তো তোকে মেয়ে হয়েছে বলিনি, বলেছি নতুন অতিথি এসেছে। আমি গেস করতে পারি না। অর্জুন বলল, তার আগে তুই বল, ওদের নিয়ে এলি না কেন? আর তোর অমন পেটানো স্বাস্থ্য এত ভেঙে ফেললি কি করে? তোদের তো আগেই বলেছিলাম, আমার ওপর দিয়ে সাইক্লোন বয়ে গেছে। তার ধাক্কায় শুধু মনই ভাঙেনি, চেহারাতেও ভাঙন ধরেছে। সেসব এক লম্বা কাহিনী, খাওয়া দাওয়ার পর বলবো। এবার ছেলে মেয়েকে ডাক। ছেলে মেয়ের জন্য সামান্য কিছু গিফট এনেছি। তোদের জন্য 2টো পেনের সেট ছাড়া কিছু আনতে পারিনি। আসলে কেনাকাটা করার মতো মানসিক ইচ্ছেটাই ছিল না। অর্জুন বলল, বাদ দে তো, তোর আশাটাই আমাদের কাছে বিরাট গিফট। তুই বস, আমি ওদের ডাকি। অর্ক, আমরা প্রথমে ভেবেছিলাম আমরা 4 জন মিলেই তোকে অভ্যর্থনা জানিয়ে ঘরে আনব, কিন্তু তিতলি বলল, ছেলে মেয়ে এখন নিজেদের ঘরে থাকুক। অর্ক সপরিবারে এলে ওদের ডেকে পরিচয় করাবো। ওরাও কিন্তু খুব কৌতূহল নিয়ে অপেক্ষা করছে। আসলে ওদের বেশি কৌতূহল তোর বাচ্চার জন্য। ওরাও কিন্তু হতাশ হবে। অর্ক, এই আমাদের ছেলে অভিমন্যু। আমরা ওকে অভি বলে ডাকি। ও ক্লাস 9-এ পড়ে। আর এই আমাদের মেয়ে সমাদৃতা। আমরা ওকে আদর করে তিতির বলে ডাকি। ও ক্লাস 6-এ পড়ে। অভি, তিতির, এই তোমাদের অর্ক আঙ্কেল। তোমরা আঙ্কেলকে প্রণাম করো। অর্ক তিতিরের দিকে একটু অবাক হয়ে চেয়ে দেখে বলল, অভি, এই ঘড়িটার চকলেটের বক্স তোমার। তিতিরকে একটা দারুণ টেডি আর একটা চকোলেটের বক্স দিয়ে বলল, এটা তোমার। তোমরা পড়ছিলে নিশ্চয়ই? ওরা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ আঙ্কেল। কিন্তু আঙ্কেল, আন্টি আর ভাইকে আনলে না কেন? মা বাপি যে বলেছিল তোমরা সবাই একসঙ্গে আসবে। তিতলি বলল, এবারে আনতে পারিনি তো কি হয়েছে, নেক্সট বারে অবশ্যই আনবে। এখন চুপচাপ খাবার টেবিলে বসে যাও। আজ খেতে বসে একদম দুষ্টুমি করবে না। তিতলি মাটন বিরিয়ানি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন কষা, ভেটকির ফ্রাই আর চাটনি রেঁধেছিল। শেষ পাতে রসগোল্লা। খেতে বসে অর্ক বলল, বাহ, এলাহি ব্যবস্থা করেছিস তো, কিন্তু আমি আর আগের মতো খেতেই পারি না। এরকম ভুরি ভোজ যে কতদিন খাইনি। ইদানিং তো চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ, মাখন ছাড়া ব্রেড টোস্ট, কফি আর ফ্রুট জুসের ওপরেই থাকি। সপ্তাহে 1 দিন ভাত খাই, কিন্তু তিতলি যখন কষ্ট করে নিজের হাতে রেঁধেছে তখন সব খাবার অল্প অল্প টেস্ট করব। তিতলি বলল, আমি সব রান্না করিনি রে, আমি শুধু বিরিয়ানিটা রান্না করেছি। বাকি রান্না এই ফুলি করেছে। ফুলিও আমাদের পরিবারের একজন স্থায়ী সদস্য। অভির জন্মের আগে ওকে আমার মা এনে দিয়েছিল। ফুলির মাত্র 18 বছর বয়সে বিয়ে হয়েছিল। ওদের ঘরে মাঝে মাঝে শারীরিক নির্যাতন, জলভাত। মার খেয়েও ফুলি মাটি কামড়ে পড়েছিল, কিন্তু বিয়ের 10 বছরেও মা হতে পারেনি বলে ওকে একরকম লাঠি বেটা করে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাপের বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আমার মা ওকে আশ্রয় দিয়েছিল। ফুলি এখন আমার সংসারের অল ইন অল। ও শুধু আমার ছেলে মেয়েকেই শাসন করে না, আমাদেরও যথেষ্ট শাসনে রাখে। অর্ক খাওয়ার টেবিলে
অভি আর তিতিরের কখনো খুনসুটি দেখছিল, কখনো তিতলির ছেলে মেয়েকে আদরের ধমক দেওয়া দেখছিল। এই ধমকের মধ্যে যে কতটা প্রশ্রয় মিশে আছে সেটা অর্ক বেশ বুঝতে পারছিল। অর্জুন তিতলির ভালোবাসার সংসারে গোটা ফ্ল্যাট জুড়ে যেমন সুখী গেরস্থালির ছাপ, তেমনি গোটা টেবিল জুড়ে সুখী সংসারের ছবি। অর্ক বুকে কোথাও একটা কষ্টের চিনচিনে ব্যথা অনুভব করছিল। অর্ক মনে মনে বলল, সবাই যে যার মতো করে ভালো আছে। অর্জুন তিতলির সুখী দাম্পত্য জীবনের ছবি জ্যোৎস্নার মায়াময় আলোর মতো তাদের শরীর জুড়ে ছড়িয়ে আছে। শুধু তার জীবনটাই এলোমেলো হয়ে গেল। তিতলি বলল, দেখছিস তো কেমন দুটো দস্যিকে নিয়ে আমাকে চলতে হয়। অভিটা বয়সেই বড় হয়েছে, দিন রাত বোনের পিছনে লেগে থাকে। অর্কর আনমনে খাবার নাড়াচাড়া করতে দেখে অর্জুন বলল, কিরে, রান্না ভালো হয়নি? ভালো করে পেট ভরে খাতো, এরকম পাখির আহার করিস বলেই শরীরের এই হাল। খাওয়া দাওয়া করে সকাল সকাল টানা একটা ঘুম দে, তোর ঘর বিছানা রেডি আছে। আমি আর তিতলি দুজনেই তোর অনারে কাল কলেজ যাব না, কাল কথা হবে। বাকি দিনগুলো তোকে কিন্তু দুপুরটা একা থাকতে হবে। পরদিন সকালে চা ব্রেকফাস্ট পর্ব মিটলে তিতলি বলল, অর্ক, তুই অর্জুনের সঙ্গে গল্প কর, আমি অভি তিতলিকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে ফিরছি। হ্যাঁ, ভালো কথা। আজ দুপুরে কি খাবি? অর্জুন বলল, কি খাবে মানেটা কি? বাঙালির ছেলে দুপুরে ভাত খাবে। আমি মেনু বলে দিচ্ছি, মুসুর ডাল, সঙ্গে গন্ধরাজ লেবু, পটল পোস্ত, ঝুড়ো আলু ভাজা, কাতলা মাছের ঝোল, পার্শে মাছের ঝোল, আর জলপাইয়ের চাটনি, শেষ পাতে মিষ্টি দই। কিরে অর্ক, মেনু পছন্দ হলো? অর্ক বলল, দারুণ মেনু, তবে পটল পোস্তর বদলে আলু পোস্ত আর পটল ভাজা খাবো। বেশ, তাই হোক, আজ ফুলির রান্না খেয়ে দেখবি। তিতলি ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে 3 কাপ কফি এনে বলল, অর্ক, এবার কফিতে চুমুক দিতে দিতে তোর কথা শুনবো। অর্ক বলল, তার আগে। অর্কর কথা শেষ না হতে অর্জুন বলল, অর্ক, আমি জানি তিতিরকে নিয়ে তোর অনেক কৌতূহল। অর্ক বলল, ঠিক ধরেছিস। অভির চেহারায় তোর আর তিতলির ছাপ খুব স্পষ্ট। তোদের মতোই ওর গায়ের রং টকটকে ফর্সা। কিছু মনে করিস না রে, তিতিরের গায়ের রংটা চোখে লাগার মতো কালো। তিতলি বলল, তিতিরের কথা তোকে অবশ্যই বলবো, এখন আমরা তোর কথা শুনবো। অর্ক বলল, ওখানে বছর খানেক থাকার পর একটা পার্টিতে আমার এলিজাবেথ মানে লিজার সঙ্গে আলাপ হয়। অসাধারণ সুন্দরী, উজ্জ্বল প্রাণবন্ত চেহারার লিজার সঙ্গে প্রথম আলাপেই আমি মুগ্ধ হয়েছিলাম। আস্তে আস্তে আমরা দুজন দুজনকে ভালোবাসলাম এবং বিয়ে করলাম। এই বিয়েটা আমাদের 3 বছর টিকেছিল। বিয়ের পরে আমি বুঝেছিলাম লিজা বোহেমিয়ান টাইপের মেয়ে। সে পার্টি, ড্রিঙ্কস, হই হুল্লোড় করা বেপরোয়া জীবন ভালোবাসে। আমি সব মেনেও ওর সঙ্গে তাল মিলিয়ে চলছিলাম। বিয়ের 2 বছর পর আমি লিজার কাছে সন্তান আনার কথা বলেছিলাম। লিজা এত তাড়াতাড়ি সন্তান নিতে তীব্র আপত্তি জানিয়েছিল। সেই থেকে বলতে পারিস অশান্তির সূত্রপাত। লিজা 3 বছরের মাথায় আমাকে ডিভোর্স দিয়ে নতুন চাকরি নিয়ে কানাডায় চলে গেল। অর্জুন বলল, তারপর থেকে তুই ফোনের সিম চেঞ্জ করে ফেলেছিস? অর্ক বলল, আমি কারো সান্ত্বনা বাক্য শুনতে চাইনি। এরপরেও ঘটনা আছে। আমি বিয়ের প্রতি বৃতশ্রদ্ধ হয়ে ভেবেছিলাম জীবনে আর বিয়ে করব না, কিন্তু 3 বছর পর আবার আমি বিয়ে করলাম। ফ্লোরিডা আমার ভালো বন্ধু ও সহকর্মিনী ছিল। আমার সব কথা ওকে শেয়ার করতাম। কখনো প্রেমিকার চোখে ওকে দেখিনি। এই ঘটনার 3 বছর পর ফ্লোরিডা আমাকে প্রপোজ করে। আমি একটু ইতস্তত করে বললাম, আবার বিয়ে? ফ্লোরিডা বলল, হ্যালো ইয়াং ম্যান, বিয়ে করতে এত ভয় পাচ্ছ কেন? সব মেয়েই কি লিজার মতো? জানো, আমার পূর্বপুরুষ ভারতীয় ও বাঙালি। ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি আর পরিবারের প্রতি দায়বদ্ধতাকে আমি শ্রদ্ধা করি। তারা কথায় কথায় ডিভোর্স করে না। ভারতীয় মেয়েরা সংসারকে ভালোবেসে বেঁধে রাখে। আমার বাবা মা দুজনেই ডাক্তার,
ভাই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করে। আমেরিকার 3 প্রান্তে আমরা বাস করি। জানিস অর্জুন, আমি মনে মনে বললাম ফ্লোরিডাকে, তুমি ভারতবর্ষের কতটুকু জানো? এখন আমাদের দেশে আমেরিকান কালচারকে সবাই অনুকরণ করে। এখন এদেশের ঘরে ঘরে ডিভোর্স, পরকীয়া, বধূ নির্যাতন, বৃদ্ধাশ্রম, পণ প্রথা রমরম করে চলছে। যাই হোক, আমি অনেক ভেবে ফ্লোরিডাকে বিয়ে করলাম। ফ্লোরিডা ভীষণই নরম মনের মেয়ে। বিয়ের পর আমি ফ্লোরিডাকে সত্যি সত্যি ভালোবাসলাম। আমার মনে হলো এতদিনে আমি মনের মতো জীবন সঙ্গিনী পেলাম। উপলব্ধি করলাম লিজার প্রতি আমার মোহ ছিল। তিতলি কথার মাঝখানে বলল, যেমন আমার প্রতি একসময় তোর ছিল। অর্ক বলল, প্লিজ তিতলি, পাস্ট টেনে আনিস না, সে পর্ব তো মিটে গেছে। ঠিক আছে, বল তারপর কি হলো? অর্ক বলল, জানিস, সে 1 বছর ধরে আমার কাছে বাংলা শিখল। ছোট ছোট বাক্যে সুন্দর বাংলা বলতে পারত। ওকে আমি আদর করে ফুল বলে ডাকতাম। আমার দেওয়া নামটা ওর খুব পছন্দের ছিল। মাত্র 2 বছর ফুলের সঙ্গে বিবাহিত জীবনটা আমার গোল্ডেন টাইম ছিল। ও শুধু আমারই জন্য বাঙালি রান্না শিখেছিল। তিতলি বলল, তারপর? অর্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, 2 বছর পর ফুলের লিভার ক্যান্সার ধরা পড়ল। ওর বাবা মা খবর পেয়ে ফুলকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ফুল আমাকে ছেড়ে যেতে রাজি হয়নি। ক্যান্সার কবে কবে নিঃশব্দে তার ডালপালা বিস্তার করেছিল। মাঝে মাঝে জ্বর ছাড়া কোনো সিমটম ছিল না। এরপর তার চিকিৎসা শুরু হয়। মাত্র 6 বছর সে চিকিৎসায় বেঁচে ছিল। মৃত্যুর আগে আমাকে বলেছিল, আমার মৃত্যুর পর তুমি দেশে ফিরে গিয়ে ওখানেই চাকরি করো। সে আমার সঙ্গে গোটা ভারতবর্ষ ভ্রমণ করতে চেয়েছিল। আমার জীবনটা শুরু না হতেই শেষ হয়ে গেল। অর্জুন বলল, এই কষ্টটা তো তুই আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারতিস ভাই। অর্ক বলল, তোদের জানালে কি করতিস? দেখ, কেউ গুরুতর অসুস্থ হলে ডাক্তারবাবুরাই চিকিৎসা করেন, কিন্তু প্রিয় মানুষ, আত্মীয় স্বজনরা মানসিকভাবে তো পাশে থাকে। দুঃসময়ে আপনজনের মানসিকভাবে পাশে থাকাটাই এক আলাদা শক্তি দেয়। তোর বাবা মা জানেন? বাবা মা ফ্লোরিডার সঙ্গে বিয়ের ব্যাপারটা জানে। ওর অসুস্থতার খবর জানায়নি। বলেছিলাম খুব শীঘ্রই আমরা দেশে ফিরব। অর্জুন বলল, অর্ক, আমরা তোর কষ্টের সমব্যথী। অদেখা ফ্লোরিডার জন্য সত্যি আমাদেরও কষ্ট হচ্ছে, তবু বলবো তুই শক্ত হ। পারলে নতুন করে জীবন শুরু কর ভাই। মৃত্যুর ওপর তো মানুষের হাত নেই। অর্ক বলল, এই 6 মাসে আমি নিজেকে অনেক সামলেছি অর্জুন। তুই তিতিরের কথা আমাকে বলবি বলেছিলি। তিতলি বলল, আজ তোর সঙ্গে আমাদের মনটাও ভারাক্রান্ত। তুই তো আছিস এখন, অন্য সময় বলবো। অর্ক বলল, তিতলি, আমি আজকের দিনটাই আছি। আসলে 15 দিন আগে আন্দামান যাওয়ার জন্য কাল বেলা 11:30টায় আমার MV হর্ষবর্ধন একটা ডিলাক্স কেবিন বুক করা আছে। পোর্ট ব্লেয়ারে আমার এক পরিচিত বন্ধু আছে। সে অনেকবার তার কাছে বেড়াতে যাওয়ার জন্য বলেছে, তাই প্রথম আন্দামানে যাব ঠিক করেছি। 2 মাস পর ব্যাঙ্গালোরের একটা কোম্পানিতে জয়েন করব। এই 2 মাস আমি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরব। তার আগে বাবা মাকে ফ্লোরিডার মৃত্যুর খবরটা জানিয়ে দেশে স্থায়ীভাবে ফেরার কথাটাও বলবো। অর্জুন বলল, সে কি রে, দীর্ঘ 16 বছর পর এসে বন্ধুদের কাছে মাত্র 2 রাত্রি 1টা দিন থাকবি, এটা বলতে পারলি? অর্ক বলল, বুঝতেই পারছিস, আমার মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। আমি তো ব্যাঙ্গালোরে থাকছি, পরে আবার এসে দিন 7 থাকবো, কথা দিচ্ছি। কিন্তু জাহাজে তো বোর জার্নি, তুই ফ্লাইটে যাচ্ছিস না কেন? অর্ক বলল, খুব ইচ্ছে হলো একা একবার জাহাজে যেতে, কেমন লাগে জানতে। তোরা তোদের মেয়ের কথা বলতে না চাইলে বলিস না, আমি জাস্ট কৌতূহল থেকে জানতে চাইছিলাম। অর্জুন বলল, বলবো না ভাবলি কি করে? আমরা কোনো অন্যায় তো কিছু করিনি, তাই গোপনীয়তার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, খাওয়া দাওয়া করে দুপুরে বলবো। আমরা তিতিরের উপস্থিতিতে তার সম্পর্কে কোনো আলোচনা করতে চাই না। দুপুরে অর্ক পরিমাণে অল্প হলেও খুব তৃপ্তি করে খেলো। ফুলির রান্নার ভূয়সী প্রশংসাও করল। খাওয়া দাওয়ার পর ওরা অর্কর বেডরুমে বসল।
ঘরটার একটা দেওয়াল নানা রকম মিকি মাউসের ছবি দিয়ে রং করা, একটা কাচের শোকেস ভর্তি নানা রকম টেডি ও পুতুল দিয়ে সাজানো। অর্জুন বলল, এই ঘরটা তিতিরের। অর্জুন আর অর্ক খাটে বসলো, তিতলি তিতিরের পড়ার চেয়ারটা টেনে নিয়ে বসলো। অর্জুন বলল, তিতিরের কথা বলার আগে তোকে একটু অতীতের কথা শুনতে হবে। আজ থেকে প্রায় 15 বছর আগে বীরভূমের এক আদিবাসী দম্পতি জীবিকার তাগিদে কলকাতায় আমাদের ফ্ল্যাটের কিছুটা দূরে একটা বস্তিতে সংসার শুরু করেছিল। মেয়েটির নাম রঙ্গিলা আর ওর স্বামীর নাম কানাই। কানাই একটা টানা রিক্সা চালাতো। রঙ্গিলা কাজের খোঁজে কানাইকে সঙ্গে নিয়ে আমাদের বাড়ি এসেছিল কোনো এক পরিচিত লোকের মাধ্যমে। তখন আমার বাবা মা বেঁচে ছিল। অভি তখন প্রায় 3 বছরের কাছাকাছি। মেয়েটিকে আমার মা ঠিকে কাজের জন্য লাগায়। কিছুদিনের মধ্যেই তার পরিচ্ছন্ন কাজ আর মিষ্টি ব্যবহারে সবার মন জয় করে নেয়। রঙ্গিলা 3 বছর টানা কাজের পর সন্তান সম্ভবা হয়। 8 মাসের গর্ভাবস্থায় আমরা ওকে 4 মাসের বেতন দিয়ে ছুটি দিয়েছিলাম। বলেছিলাম আমরা এখন কয়েক মাস অন্য কাজের মাসি রাখব, বাচ্চা হবার পর সে চাইলে আবার কাজে রাখব। ঠিক 1.5 মাস পর একদিন খুব ভোরবেলায় আমাদের ফ্ল্যাটে কলিং বেল বাজলো। তিতলি দরজা খুলে দেখে কানাই একটা ন্যাকড়া জড়িয়ে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। তিতলি বলল, কি ব্যাপার কানাই? কানাই হাউমাউ করে কেঁদে বলল, ম্যাডাম 3 দিন আগে আমার বউ এই মেয়েকে প্রসব করতে গিয়ে মারা গেছে। 3 দিন আমি কাজ কামাই করে একে কষ্ট করে রেখেছি। আপনারা যদি কোনো অনাথ আশ্রমে একে রাখার বন্দোবস্ত করে দেন। বাচ্চাটা তখন তারস্বরে কাঁদছিল। ততক্ষণে আমরা সবাই উঠে পড়েছি। মা বলল, তিতলি তুই আগে বাচ্চাটাকে একটু চামচে করে দুধ খাইয়ে দে। আহা, বাচ্চাটা খিদেতে কাঁদছে। তিতলি বাচ্চাটাকে দুধ খাইয়ে শান্ত করে বুকে জড়িয়ে রেখে বলল, কানাই তুমি বেঁচে থাকতে বাচ্চাটাকে অনাথ আশ্রমে দিতে চাইছো কেন? তুমি একটা বিয়ে করলেই তো সমস্যা থাকবে না। আমরা বরং মাস 2 কায়া রেখে বাচ্চাটাকে রেখে দিচ্ছি। কানাই বলল, আমি আর এখানে থাকবো না ম্যাডাম। আমার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়েছে, সে আমাকে আরব যাওয়ার সব ব্যবস্থা করে দেবে। ম্যাডাম মেয়েটাকে দয়া করে যদি আপনার পায়ে ঠাঁই দেন। অর্ক বলল, এভাবে ঠাঁই দাও বললেই ঠাঁই দেওয়া যায় না। সেই সময় আমার মা বলল, অর্জুন ওকে জিজ্ঞেস কর ও আইন আদালতের মাধ্যমে বাচ্চাটাকে দত্তক দিতে চায় কিনা। যদি রাজি হয় তাহলে মেয়েটাকে তোরা দত্তক নে। তিতলির তো খুব মেয়ের শখ ছিল। তাকিয়ে দেখ বাচ্চাটা কেমন তিতলির বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অপুষ্ট বাচ্চাটা অনাথ আশ্রমে যাওয়া পর্যন্ত টিকবে না রে। ওকে উপযুক্তভাবে মানুষ করলে অনেক পুণ্যের কাজ করা হবে। তোদের তো আর্থিক ক্ষমতা আছে। তিতলি তোর কি মত? তিতলি বলল, আমার তো বাচ্চাটাকে দেখেই কষ্ট হচ্ছে। আমাকেও একদিন মা বাবা কুড়িয়ে পেয়ে বুকে তুলে নিয়েছিল। তোমার মত পেলে আমি রাজি। কানাই হাতে চাঁদ পাওয়ার মতো বলল, আমি রাজি মা। আমার অনেক জন্মের পুণ্য ছিল, তাই মেয়েটা আপনাদের কাছে আশ্রয় পেল। তিতলি বলল, তুমি আমাদের ফোন নম্বর নিয়ে যাও। তুমি ইচ্ছা করলে মাঝে মাঝে মেয়েকে দেখে যেতে পারো। তোমার একটা ছবি আর ফোন নম্বর আমাদের দিও। ও বড় হলে ওর পরিচয় আমরা গোপন করব না। মেয়ের প্রতি তোমার আইনত অধিকার না থাকলেও আজীবন নৈতিক অধিকার থাকবে। তুমি আমাদের সঙ্গে ও তোমার মেয়ের সঙ্গে যোগাযোগ রেখো। ভবিষ্যতে মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারলে ও অবশ্যই তোমাকে দেখবে। অর্জুন বলল, এই হলো তিতিরের ইতিহাস। আমরা ওকে আইনের সব প্রক্রিয়া মেনে দত্তক নিয়েছি। ওর বাবা মার গায়ের রং কালো, তিতির ওর বাবা মার রং পেয়েছে। আমরা ওর জন্য একটা দিন রাতের আয়া রেখেছিলাম ঠিক, কিন্তু মাত্র 3 দিনের অপুষ্ট একটা বাচ্চাকে বড় করার পেছনে আমার বাবা মা, ফুলি ও আমাদের প্রত্যেকের অবদান ছিল। আমরা অভি আর তিতিরকে সমান আদর ভালোবাসায় বড় করেছি। অর্ক বলল, সে তো এই
রাজকীয়ভাবে সাজানো ঘরটা দেখে বুঝতেই পারছি ভিখিরির মেয়ে রাজকন্যার আদরে মানুষ হচ্ছে। ওর বাবা যোগাযোগ রেখেছে? তিতলি বলল, এখনো পর্যন্ত কোনো যোগাযোগ রাখেনি। আমরা কয়েকবার ফোন করে দেখেছি, নট রিচেবল বলছে। অর্ক বলল, কিছু মনে করিস না অর্জুন, লোকটার কাঁধ থেকে বোঝা নামানোরই উদ্দেশ্য ছিল। একটা কথা না বলে পারছি না, একটা নিচু জাতের কাজের মাসির মেয়েকে দত্তক নেওয়াটা খুব বাড়াবাড়ি লাগছে আমার। ওদের একটা ক্লাস আছে, ওকে ঘষে মেজে যতই পালিশ কর, কাকের ছানা কখনো ময়ূর হতে পারে না। আমি তিতলিকে হার্ট করে কিছু বলিনি। আমার ধারণা তিতলি কুড়িয়ে পাওয়া মেয়ে হলেও ও অভিজাত, শিক্ষিত কারোর মেয়ে। হয়তো কুমারী অবস্থায় ওর জন্ম, হয়তো ওর মার সঙ্গে কেউ বিট্রে করেছে। তিতলির মেধা আর রূপ সে কথাই বলে। তিতলি বলল, অর্ক, এই 16 বছরে তোর চরিত্রের এক বিন্দুও পরিবর্তন হয়নি। সেই জন্ম দিয়ে এখনো মানুষের বিচার করিস, মানুষের পরিশ্রমকে ছোট নজরে দেখিস। কত সহজেই তুই বলে দিতে পারিস, আমি কুমারী মায়ের সন্তান। আমি জন্মের সময় মাকে দেখিনি, জ্ঞান হবার পরে আমি জেনেছি তনুকা মিত্র আমার গর্ভধারিণী মা, আর দৈপায়ন মিত্র আমার জন্মদাতা বাবা। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। আমি বিশ্বাস করি, জন্ম হোক যথা, তথা কর্ম হোক ভালো। অর্জুন বলল, অর্ক, তুই আমাদের দুজনের বন্ধু ও গেস্ট, তার ওপর সদ্য স্ত্রীকে হারিয়েছিস। তোকে আমি একটা কথাই বলবো, তুই কিন্তু তিতলিকে হার্ট করলি। অর্ক বলল, সরি তিতলি, আমি তোকে সত্যি হার্ট করতে চাইনি। তিতলি হাসি মুখে বলল, যার অর্জুনের মতো স্বামী আছে সে সহজে হার্ট হয় না রে। যাকগে, আশা করি তোর কৌতূহল মেটাতে পেরেছি। তুই আরও কয়েকটা দিন থাকলে খুব খুশি হতাম। তোকে তো সেভাবে যত্নই করতে পারলাম না। তোরা বস, আমি ফুলিকে চায়ের কথা বলে আসি। ফুলি চায়ের সঙ্গে হাঁসের ডিমের ডেভিল ভাজবে বলেছে। তুই খাবি তো? তুই এখনো আমার প্রিয় ডেভিল খাবার কথা মনে রেখেছিস? থ্যাংক ইউ তিতলি। অর্ক পরদিন 10টার মধ্যে খাওয়া দাওয়া করে বলল, তিতলি, অর্জুন, এবার আমি আসি। তোদের অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি, প্লিজ রাগ করিস না। তিতলি বলল, তুই কিন্তু কথা দিয়েছিস পরের বার 7 দিন থাকবি, আর ফোনে যোগাযোগ রাখিস। অর্ক নির্দিষ্ট সময় জাহাজে উঠল। অর্ক বিকেলের দিকে জাহাজে ডেকে এসে দাঁড়ালো। সমুদ্রের আদিগন্ত জলরাশির দিকে চেয়ে নিজেকে আজ সমুদ্রের মতো নিঃসঙ্গ লাগলো। মনে পড়ে গেল তিতলিদের বাড়িতে গিয়ে কাকুর কাছে তিতলিকে বিয়ে করার জন্য অনুমতি চাওয়ার দিনটা। তিতলি সেদিন তার দেওয়া শাড়িটা পরে কি অপরূপা সাজেই না সেজেছিল। তার প্রত্যাখ্যানে অন্য মেয়ে হলে কান্নায় ভেঙে পড়ত, কিন্তু তিতলির চোখে সে জল নয়, সেদিন আগুন দেখেছিল। তার আপাত নরম চেহারাটা সেদিন ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছিল। 6 মাস পরে তিতলির কাছে তো সে ফিরতে চেয়েছিল, কিন্তু তিতলি নির্মমভাবে তাকে প্রত্যাখ্যান করেছিল। তিতলিকে ভুলতেই সে আমেরিকা পাড়ি দিয়েছিল। অস্থির মন নিয়ে সে প্রথম লিজাকে বিয়ে করল, তারপরে ফ্লোরিডাকে বিয়ে করল। ফ্লোরিডার মধ্যে সে তিতলির ছায়া দেখেছিল বলেই কি ফ্লোরিডাকে বিয়ে করেছিল? সে বেঁচে থাকলে হয়তো তিতলিকে পুরো ভুলে যেতে পারত। আজ মনে হচ্ছে অর্জুন তিতলির সংসারে সে না এলেই ভালো করত। তিতলিকে হয়তো সে আজীবন ভুলতে পারবে না। এই সুখের সংসারটা আজ তারই হতে পারত। ভাবনায় ছেদ পড়ল অর্জুনের ফোনে। অর্জুন বলল, হ্যালো অর্ক, সব ঠিকঠাক আছে তো? শরীরের দিকে খেয়াল রাখিস ভাই, মাঝে মাঝে ফোন করিস। অর্ক বলল, একদম, পোর্ট ব্লেয়ারে পৌঁছে ফোন করব। অর্ক ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে অনুভব করল তার মন এখন পরিপূর্ণ শান্ত, অনেকটাই নির্লিপ্ত। ব্যাঙ্গালোরে নতুন কোম্পানিতে জয়েন করে কাজে পুরোপুরি ডুবে গেল। বাবা মা অনেকবার তাকে বিয়ের জন্য অনুরোধ করে ক্লান্ত হয়ে চুপচাপ হয়ে গেছে। অর্ক মাসে 1-2বার ফোনে অর্জুন তিতলির সংসারের খোঁজ খবর নেয়।
অর্জুন একদিন ফোনে বলল, আচ্ছা তুই আমাদের কথা অভির কথা জানতে চাস, কিন্তু ভুলেও তুই আমাদের মেয়ে তিতিরের কথা জানতে চাস না কেন অর্ক? অর্ক বলল, কারণ ওকে তোরা দত্তক নিয়েছিস, ওর কথা তো আমার ভাবার কথা নয়। অর্জুন তিতলির ছেলে অভিমন্যু আমার পুত্র সম ভাইপো। জানিস তিতির অসম্ভব মেধাবী মেয়ে। তুই ওকে বলেছিলি কাকের ছানা কখনো ময়ূর হতে পারে না। কে বলতে পারে তিতির একদিন সত্যিকারের ময়ূর হয়ে যাবে না? আমি ওর মধ্যে এখন থেকে সে সম্ভাবনা দেখতে পাই। একদিন অর্ক ফোনে বলল, আচ্ছা তিতিরকে কি তোরা ওর আসল পরিচয় জানিয়েছিস? অর্জুন বলল, অবশ্যই জানিয়েছি, ওর বাবার ছবিও দেখিয়েছি। ওকে বলেছি তোকে আমরা সমাদর করে নিজের মেয়ের মতো আমাদের ঘরে এনেছি, তাই তো তোর নাম রেখেছি সমাদৃতা। শুনে সে কি বলল? বলল, আমি জ্ঞান হবার পর থেকে যাকে মা বাবা বলে জেনেছি তারাই আমার আসল বাবা মা। ছবির এই ভদ্রলোককে তো আমি চোখেই দেখিনি, তবুও আমি যদি নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারি তাহলে শুধুমাত্র জন্ম দেওয়ার জনকে অস্বীকার করব না। কালের প্রবাহে কেটে গেছে অনেক দিন, মাস, বছর। অর্কর বাবা মা মারা গেছে, তিতলির বাবা মাও গত হয়েছে। অর্জুনের অনুমান সত্যি করে তিতির আজ সফল একজন ডাক্তার। অভি MBA পাশ করে আরও উচ্চশিক্ষা কমপ্লিট করে পুনেতে কর্মরত। সে ভালোবেসে তার সহকর্মিনীকে বিয়ে করেছে। তিতির বিয়ে করবে না বলে ধনুক ভাঙা পণ করেও এই আবাসনে অন্য ব্লকে থাকা একজন স্কুল টিচারকে বিয়ে করেছে। আকাশ বলে এই ছেলেটিকে দুই একবার গাড়িতে লিফট দেওয়ার সময় কখন যেন হৃদয় বিনিময় হয়ে গেছিল। ছেলেটির বাবা মা ছোটতে মারা যায়। এক নিঃসন্তান পিসির কাছে মানুষ। এর মধ্যে বহুবার ফোন করেও অর্ক আর আসেনি। ওদেরও কখনো ব্যাঙ্গালোর যাওয়ার কথা বলেনি। হঠাৎ একদিন অর্ক তিতলিকে ফোন করে বলল, তিতলি, আমি আগামীকাল তোদের কাছে যাব ভেবেছি। এবারে বেশ কিছুদিন থাকার প্রস্তুতি নিয়ে যাব, যদি তোদের অসুবিধা না থাকে। তিতলি বলল, অর্ক, তুই সারা জীবনটাই কথা দিয়ে কথা রাখিসনি। কত বছর পর আসছিস বলতো? পাক্কা 20 বছর পর, একদম বানপ্রস্থে যাওয়ার সময় বলতে পারিস। তিতলি বলল, কথা ছিল আমরা 3 জন বুড়ো বয়সটা একসঙ্গে কাটাবো। তুই বাকি জীবনটা আমাদের সঙ্গে থাক। 2টো ঘর পুরো খালি আছে। অর্ক বলল, বলছিস? দেখা যাক। অর্ক এলে অর্জুন বলল, স্বাগত বন্ধু, তোর জন্য অভির ঘরটা ঠিক করা আছে। অর্ক বলল, কিন্তু আমি যে তিতিরের ঘরটা বেশি পছন্দ করি। তিতলি বলল, আসলে তিতিরের ঘরটা ঠিক ওর ছোটবেলার মতোই সাজানো আছে। মেয়ে বলে এই ঘরে ঢুকলে ও নাকি শৈশবের গন্ধ পায়। বরং অভির ইচ্ছেতে ওর ঘরটা আমরা নতুন করে সাজিয়েছি। ওর ছোটবেলার খেলনা সব এখন তিতিরের ঘরে। সত্যিই তুই তিতিরের ঘরে থাকবি? কিন্তু তুই 70-এ না পড়তে শরীরের এমন 72-এর অবস্থা কেন? আমাদের দেখতো এখনো কেমন টকবগে হয়ে আছি। তিতলি খিলখিল করে হেসে বলল, কিরে, এত গম্ভীর হয়ে গেলি কেন? আমি তো ঠাট্টা করছিলাম। অর্ক বলল, না, আমি ভাবছিলাম। কি ভাবছিলি? তুই কি জানিস স্বর্গের দেবীরা কখনো বুড়ো হয় না? একটা বয়সেই তারা থমকে থাকে, ঠিক তোর মতো। শুধু বকবক করবি, চাটা খাওয়াবি নাকি এখানেই বসিয়ে রাখবি? সরি রে, বস, চা খেয়ে স্নান সেরে নে। অর্ক স্নান সেরে এলে ওরা একসঙ্গে খেতে বসলো। তিতলি বলল, অর্ক, তিতিরের শাসনে এখন আমরা তেল মশলা ভাজাভুজি খুব কম খাই, তাই খুব সাধারণ রান্না করেছে ফুলি। কাতলা মাছের ঝোল, মসুর ডাল, পনিরের ডালনা আর তেতো শুক্তো। ঘরে বসানো টক দই আছে। তবে কাল বাজার থেকে ইলিশ আনতে বলেছি অর্জুনকে। কাল জমিয়ে শুধু ইলিশ মাছের পদ খাবো। অর্ক বলল, ভাজা ছাড়া তো কোনোটাই বাদ নেই দেখছি। আচ্ছা, তোরা তো বলেছিলি তিতির এই আবাসনের অন্য ব্লকে থাকে। আমার আসার কথা তাকে জানাসনি? অর্জুন বলল, ওরা বিয়ের পর হানিমুনে যাওয়ার সময় পায়নি, তাই 5 দিনের ছুটি ম্যানেজ করে ওরা গ্যাংটক দার্জিলিং হয়ে ফিরবে।
সম্ভবত ওরা পরশু রাত 8টার মধ্যে ফিরবে। অর্ক বলল, সত্যি তিতলি, তোরা একটা দৃষ্টান্ত স্থাপন করলি বটে। একটা আদিবাসী মেয়ের এত মেধা আমার ধারণার বাইরে ছিল। তিতলি বলল, ও জয়েন্টের প্রথম দিকে নাম ছিল। মেয়েটা মনে হয় নিজস্ব মেধা ও বুদ্ধি নিয়ে জন্মেছিল। অভিও আমাদের খুব মেধাবী ছেলে। আমার ধারণা সব মেধা জিনগত নয়, কিছু ভগবান প্রদত্ত মেধাও থাকে। পরদিন ফুলি 2 পিস করে ইলিশ ভাপা, 1 পিস করে ইলিশ ভাজা আর ইলিশের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছিল। খাওয়া দাওয়ার পর ফুলি বলল, তোমরা 3 জনেই অ্যান্টাসিড খেয়ে নিও। তিতির আমাকে বারবার করে সাবধান করে গেছে খাওয়া দাওয়ার ব্যাপারে। অর্ক বলল, তোদের এখন শাসন করার লোক 1 থেকে 2 হয়েছে। অর্জুন বলল, যা বলেছিস ভাই, স্নেহের শাসন বলতে পারিস। আসলে ফুলির তত্ত্বাবধানেই তো আমরা বেঁচে আছি। তার ওপর এখন আমাদের মাথার ওপরে আছে আমাদের তিতির মা, সেই এখন আমাদের গার্জেন। অভি তো বোন কাছে আছে বলে বাবা মার জন্য নিশ্চিন্তে থাকে। সেদিন রাতে অর্ক বলল, তিতলি, আমি রাতে কিছু খাবো না। দুপুরে জব্বর খাওয়া হয়ে গেছে, আমাকে 1 কাপ শুধু লিকার চা দিতে বল। তিতলি উদ্বিগ্ন হয়ে বলল, শরীর ঠিক আছে তো? বিকেলে বেরোনোর কথা ছিল, তাও গেলি না। অর্জুন বলল, সত্যি বল, তুই ঠিক আছিস তো? আরে বাবা, একদম ঠিক আছি। পরদিন সকালে অর্কর উঠতে দেরি দেখে অর্জুন বলল, 8টা বাজতে চলল, অর্ক কখন উঠবে? কাল তো রাতে কিছু খেলোই না। আমি একবার দেখি। ভেজানো দরজা খুলে দেখল একটা দোহার গায়ে দিয়ে অর্ক কুকড়ে ঘুমোচ্ছে। অর্জুন এসিটা বন্ধ করে গায়ে হাত দিয়ে জাগিয়ে বলল, কিরে, 8টা বাজতে চলল, চা খাবি না? যা, চটপট ব্রাশ করে আয়, আমরা অপেক্ষা করছি। সেদিন দুপুরে অর্ক ভাত নাড়াচাড়া করে 2-1 গ্রাস খেয়ে বলল, অর্জুন, আমার শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে, সামান্য জ্বরও এসেছে। অর্জুন বলল, কাল থেকেই তোর শরীর খারাপ ছিল, তুই বললি একদম ঠিক আছিস। ঘরে গিয়ে বিশ্রাম নে। আমি থার্মোমিটার দিয়ে জ্বরটা দেখে একটা প্যারাসিটামল দিচ্ছি। বিকেলে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তিতলি বলল, ভেবো না, আজ তো 8টার মধ্যে তিতির আসছে। অর্ক বলল, তোরা শুধু শুধু ব্যস্ত হচ্ছিস। একটা প্যারাসিটামল খেলে আর ইনহেলার নিলেই ঠিক হয়ে যাবে। অর্জুন বলল, কেন, তোর নিঃশ্বাসে প্রবলেম আছে? হ্যাঁ, মাঝে মাঝে হয়, ভাবিস না, আমার অভ্যেস আছে। সন্ধে 8:30টায় তিতির আর আকাশ এসে সব শুনে বলল, আমি চেঞ্জ করে দেখছি বাপি। ওরা সবাই অর্কর ঘরে এসে দেখল বালিশে ঠেস দিয়ে অর্ক বসে আছে। ওরা 2 জন প্রণাম করল অর্ককে। তিতির বলল, তোমাকে আমি সেই ছোটবেলায় দেখেছিলাম, বাপিমা না বললে তোমাকে তো আমি চিনতেই পারতাম না। আকাশকে বলল, বুঝলে আকাশ, এই আমাদের অর্ক আঙ্কেল, বাবা মায়ের ছোট্টবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু আঙ্কেল শুধু ফোনেই যোগাযোগ রাখত। দাদা ভাইয়ের বিয়ে, আমার বিয়ে দুটোতেই আঙ্কেল আসেনি। অর্ক বলল, তোকেও তো আমি রাস্তাঘাটে হঠাৎ দেখলে চিনতে পারতাম না। তুই তো এখন স্মার্ট, বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস ইয়াং লেডি। তোদের দুটিকে মানিয়েছে চমৎকার, ঠিক রাধা কৃষ্ণের মতো। কৃষ্ণ ছিল শ্যামবর্ণ আর রাধা গৌরবর্ণা। এ যুগের রাধা কৃষ্ণ ঠিক উল্টোটা হয়েছে। তিতির বলল, কিন্তু তুমি তো এসে থেকে জ্বর বাঁধিয়ে বসেছ, তুমি এত হাঁপাচ্ছ কেন? অর্ক মুখে ইনহেলার নিয়ে বলল, এটা আমার মাঝে মাঝে হয়। তিতির পালস দেখতে দেখতে বলল, কতদিন থেকে হয়? ওই 1-2 বছর হবে। তিতির বলল, ডাক্তার দেখিয়েছিলে? অর্ক বলল, প্রথম দিকে দেখিয়েছিলাম। উনি বলেছিলেন একটু হাঁপের টান আছে, মেডিসিন দিয়েছিলেন আর ইনহেলার নিতে বলেছিলেন। তিতির বলল, যদিও আমি হার্ট স্পেশালিস্ট নই, তবু আমার এটা হাঁপের টান বলে মনে হচ্ছে না। তোমার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লাগবে, জ্বর আপাতত নেই। তিতির আকাশকে বলল, কুইক, আমার ব্যাগটা নিয়ে এসো, আমি অক্সিজেন বুক করে দিচ্ছি, 8 ঘন্টার মধ্যে চলে আসবে। কিন্তু আঙ্কেল, তোমাকে ফুল চেক আপ করার জন্য কাল হসপিটালে অ্যাডমিট করাতে হবে। আজ রাতটা তুমি আমার অবজারভেশনে থাকবে। অর্ক বলল, অর্জুন, তিতলি, তোরা সবাই ঘর থেকে কিছুক্ষণের জন্য চলে যা।
আমি তিতিরের সঙ্গে একটু আলাদা কথা বলবো। তিতির বলল, আঙ্কেল তোমার কি টেনশন হচ্ছে? টেনশনের মতো কিছু হয়নি, জাস্ট তোমার একটা চেক আপ করাবো। অর্ক বলল, তিতির আমি কি একবার উঠতে পারি? না, তোমার একদম মুভ করা যাবে না। তাহলে আমার বড় সুটকেসটাতে দেখ, দুটো লাল বক্স আছে, ওটা বের করে দে। বক্স দুটো হাতে নিয়ে তিতিরকে বলল, মা আজ আমি তোর কাছে ক্ষমা চাইছি। আমি একটা সময় তোর সম্বন্ধে অনেক বাজে কথা বলেছিলাম। আজ আমি স্বীকার করছি, অর্জুন তিতলি অনেক ভাগ্য করে তোর মতো একটা কন্যা রত্ন পেয়েছে। তিতির বলল, না আঙ্কেল, বরং আমি অনেক তপস্যা করে বাবা মাকে পেয়েছি। না হলে আমার মতো মেয়ে তো কবেই সাধারণের ভিড়ে হারিয়ে যেত। অর্ক বলল, এই বুড়ো ছেলেটাকে ক্ষমা করতে পারবি না মা? বাজে কথা একদম নয়, মা বলে ডাকলে যখন, তখন আজ থেকে মায়ের সব কথা শুনতে হবে। অর্ক বক্স থেকে দুটো ডায়মন্ড লকেট দেওয়া চেন বের করে বলল, এর একটা তোর আর একটা অভির বউয়ের জন্য। তোদের বিয়ের জন্য কিনেও আশা হয়ে ওঠেনি মা। তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, কিন্তু এত দামি উপহার দেওয়ার দরকার ছিল না আঙ্কেল। তোমার স্বীকৃতিটাই আমার কাছে শ্রেষ্ঠ উপহার। আকাশ তিতিরের ব্যাগটা এনে দিয়ে বলল, অক্সিজেন এসে গেছে তিতির। তিতির প্রেশার মেপে বলল, প্রেশার কিছুটা বেড়ে গেছে, তবে আপাতত চিন্তার কিছু নেই। তুমি এই মেডিসিনগুলো আনার ব্যবস্থা করো, আমি অক্সিজেনটা সেট করে দিচ্ছি। তিতির বাইরে এসে বলল, বাপি আঙ্কেলের হার্টের অবস্থা ভালো নয়, কাল সকালে অ্যাডমিট করতে হবে। আমি রাতটা আঙ্কেলের ঘরে থাকব। অর্জুন বলল, ভয়ের কিছু নেই তো রে মা? বাপি আজকাল হার্ট অপারেশনের রিস্ক তেমন থাকে না। পরদিন সকাল 8টায় অর্ককে সুপার ফ্যাসিলিটি হসপিটালে ভর্তি করা হলো। পরদিন ফুল বডি চেক আপ করা হবে, ঠিক হলো। দুদিন পরে রিপোর্ট দেখে বললেন, ওনার ইমিডিয়েট হার্ট অপারেশন দরকার। রিস্ক বন্ডে কে সই করবে? অর্ক বলল, আমার তেমন কোনো অসুবিধা তো নেই, মেডিসিনে কাজ হবে না। ডক্টর বললেন, আপনার সব অসুবিধা যদি নিজেই বুঝতে পারেন তাহলে আমরা আছি কি জন্য? ঠিক আছে, তাহলে অর্জুন সই করবে। উনি আপনার কে হন? ডক্টর। অর্জুন আর তার স্ত্রী আর ডক্টর সমাদৃতা ছাড়া আমার নিকটজন কেউ নেই। ঠিক হলো পরদিন বেলা 11টায় অপারেশন হবে। পরদিন অর্জুন, তিতলি, আকাশ, তিতির সবাই চলে এলো। সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ধরে অপারেশন হলো। ডক্টর বেরিয়ে এসে বললেন, অপারেশন সাকসেসফুল। 48 ঘন্টা পেশেন্টকে আইসিইউতে রাখা হবে। 2 দিন পর অর্ককে বেডে দেওয়া হলো। 3 দিন পর ছুটি দেওয়া হবে। অর্জুন, তিতলি, আকাশ, তিতিরের সবাই দেখতে এলো। অর্ক বলল, আমার জন্য তোদের আর আমার তিতির মাকে অনেক কষ্ট দিলাম ভাই। একদম বাজে কথা বন্ধ কর, তুই এখন চুপচাপ রেস্ট কর। বেশ, আমি একটা কথাও আর বলবো না। তিতলি, একবার সেই গানটা গাইবি? তিতলি বলল, অর্ক এটা হসপিটাল, তাছাড়া এই বয়সে গলায় সুর থাকে? প্লিজ অন্তত 2 লাইন গা। ঠিক আছে, কোন গানটা গাইতে বলছিস? আলোকের এই। তিতলি গুনগুন করে গাইল, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে যে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, ধুইয়ে দাও। অর্ক পরম নিশ্চিন্তে চোখ বন্ধ করল। তিতলি বলল, এই অর্ক কি হলো? তিতির এগিয়ে এসে পালস দেখে বলল, স্ট্রেঞ্জ, আঙ্কেলের তো স্টেবল কন্ডিশন ছিল। অর্জুন বলল, মানে কি বলছিস? বাপি, ভেরি সরি, আঙ্কেল ইজ নো মোর। আঙ্কেলের শরীরটা উইক ছিল বাপি, আনন্দের উত্তেজনাটা সহ্য করতে পারিনি। তিতলি আর অর্জুন পরস্পরকে জড়িয়ে ধরে নিঃশব্দে ফুলে ফুলে কাঁদতে লাগলো। তিতির আকাশকে বলল, আকাশ তুমি বাপিমাকে বাড়ি নিয়ে যাও, আমি এধারের কাজকর্ম সারছি। অর্কর পারলৌকিক কাজ 1 মাস মিটে যাওয়া হয়ে গেছে। ওর কোনো আত্মীয়ের স্বজনের ঠিকানা ওদের কাছে ছিল না। অর্কর বাড়ি, টাকা পয়সার উত্তরাধিকার কে তাও জানে না। তিতলি বলল, ওর সুটকেসে দেখো কিছু পাও কিনা।
অর্জুন সুটকেস খুলে একটা ফাইল ও সঙ্গে একটা চিঠি পেল। অর্জুন প্রথমে চিঠিটা খুলল। তাতে লেখা, প্রিয় অর্জুন, আমি আমার বাড়ি আর গাড়িটা আমার দীর্ঘদিনের কেয়ারটেকার কাম ড্রাইভারকে লিখে দিয়েছি। ওর বউ আর সে এতদিন ধরে আমার দেখভাল করেছিল, তাই ওদের বাকি জীবনের ব্যবস্থা করে দিয়েছি। 4টি অনাথ আশ্রমে আমার সঞ্চয়ের 2 ভাগ ডোনেট করেছি। 1 লাখ টাকা কলকাতা থেকে কিছু দূরে একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আমার নিজের জন্য একটা ঘর বুক করে তাদের বলেছি বাকি টাকা 3 মাস পর দিয়ে আমি বেঁচে থাকলে দিয়ে এখানে থাকব। একটা চেক ও বৃদ্ধাশ্রমের ঠিকানাই ফাইলে আছে। আমি না ফিরলে এটা ওখানে পৌঁছে দিয়ে বলিস ওই টাকায় 4 জন অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে যেন ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে। অর্জুন, আমার হার্টের অবস্থা অনেকদিন আগে থেকেই ভালো ছিল না। ডাক্তারবাবু বলা সত্ত্বেও আমি ইচ্ছে করেই অপারেশন করিনি। আমি শেষ 3 মাস তোদের এখানে থাকার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। মনে মনে প্রার্থনা করেছিলাম যেন তোদের কাছেই আমার মৃত্যুটা হয়। একান্ত না হলে বৃদ্ধাশ্রম তো ছিলই। অর্জুন, আমার বৈধ ওয়ারিশ আছে, তাদের অবস্থা যথেষ্ট সচ্ছল বলে তাদের কিছু দিলাম না। যাওয়ার আগে সামান্য একটু পুণ্যের কাজ করে গেলাম। আজ তিতলির কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, ইতি অর্ক। অর্জুন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সব ব্যবস্থা তেতির করবে। তিতলি, আমরা অনেকদিন ঘরে বসে আছি। আজ থেকে আমরা নিয়মিত পার্কে বেড়াতে যাব। বিকেলে ওরা 2 পাক পার্কটা ঘুরে পার্কের বেঞ্চে এসে বসল। অর্জুন বলল, তিতলি, আজ আমার মনে হচ্ছে অর্কর জীবনটা অনেকটা শরৎচন্দ্রের সৃষ্ট দেবদাসের মতো। অর্ক ইচ্ছা মৃত্যু বরণ করলো তোর কাছে এসে, আমার বুকের একটা জায়গা ফাঁকা করে দিয়ে গেল। তিতলি বলল, অনেকদিন পর আমাকে তুই বললি। জানিস অর্জুন, অর্ক ব্যাঙ্গালোরে যাওয়ার পরে আমাকে একদিন ফোনে বলেছিল, আচ্ছা তিতলি, তোর মনে আমার জন্য 1 চিলতে জায়গাও কি নেই? আমি বলেছিলাম, সামান্য কেন, অনেকটা জায়গা আছে। সেটা হলো নিখাত বন্ধুত্বের জায়গা। তোকে তো আগেই বলেছি, মেয়েদের একটাই বিশেষ বন্ধু থাকে, সে হলো স্বামী। আমি ভালোবাসায় দ্বিচারিতাকে ঘৃণা করি। আমি স্বামী স্ত্রীর একনিষ্ঠতায় বিশ্বাস করি। অর্ক, তুই শুধু আমার বন্ধু। অর্জুন, অর্কর জন্য আমারও কষ্ট হচ্ছে। ভগবান ওকে 2 হাত ভরে অর্থ, বিত্ত, মেধা, বুদ্ধি সব দিয়েছিল, কিন্তু ওর অহং বোধ আর অধিকার বোধ ছিল প্রবল। ফ্লোরিডা হয়তো ওর জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে ওকে সুখী করতে পারত, কিন্তু অর্কর দুর্ভাগ্য, এখান থেকে গিয়ে ওর হয়তো আত্মশুদ্ধি হয়েছিল। নিজের ভুল অহংকার থেকে বেরিয়ে নিজেকে অগ্নিশুদ্ধ করে আমাদের কাছে এসেছিল। কষ্ট পাস না অর্জুন, অর্ক তোর আর আমার মনে আজীবন বেঁচে থাকবে। তিতলি অর্জুনের হাতে হাতটা নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে গুনগুন করে গাইল, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ বেদন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণের ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফোটে, আছে দুঃখ। অর্জুন, চলো, এবার আমাদের উঠতে হবে। গল্পটি কেমন লাগলো একটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।